এখন কেউ কি চায় যে এই গরমের ভিতর ফ্যানটা ঘুরবে না, বাতিটা জ্বলবে না, হাত পাখা দিয়ে বাতাস করছে? আমরা সবাই ভোগ বিলাসের সাথে ব্যস্ত, এবং আমেরিকা আমাদেরকে এই জালে জড়াই ফেলাইছে, যার কারণে আমরা এখন পেট্রো ডলার বা ডলারের সাথে না থাকলেও জড়িত হয়ে গেছি। বেশিরভাগ মিডল ইস্টের আরব কান্ট্রি সবাই এরকম সুদের সাথে জড়িত হয়ে গেছে, পেট্রো ডলারের সাথে জড়িত হয়ে গেছে। তো এদের সবাই সুদখোর। সৌদি আরব তো অবাক হয়ে গেল, কিরে তাই তো, আমরা যদি এরকম ডলারে যদি বিক্রি করি তাহলে আমরা এত সুন্দর সুযোগ সুবিধা পাইতেছি, এরকম তো আমাদের কেউ দিবে। এখন আপনি যদি চান আমার মাথার উপরে ফ্যানটা ঘুরতে, তাহলে অবশ্যই আমার ডলারের সাথে জড়িত হইতে হবে। কারণ আমি যদি ডলার দেই তাহলে আমাকে তেল দিবে আমার বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হবে, আমার মাথার উপর ফ্যানটা ঘুরবে। পেট্রোলিয়াম তারা দেয় এবং ডলার আসে এবং ওইটা সুদে দেয়, এই যে একটা চক্র তৈরি হয়, এটাকে আপনি পেট্রোলিয়াম চক্র বলতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আলোচনা করছিলাম ডলারের ইতিহাস নিয়ে, আসলে ডলার কিভাবে আসলো, আসলে ডলার কিভাবে সারা ওয়ার্ল্ডে ছড়াইছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। পরে লাস্টে বলেছিলাম যে সবচেয়ে বড় কারণ ছিল পেট্রো ডলার। আলোচনা করবো পেট্রো ডলার নিয়ে। তো সবাই সাথে থাকবেন পুরোটা জুড়ে, কেউ টেনে টেনে দেখবেন না। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো পেট্রো ডলারটা নিয়ে আজকে আলোচনা করব, যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করব। পেট্রো ডলার যখন শুরু হয় তখন ঠিক ওই সময় যখন আমি বলছিলাম যে সারা ওয়ার্ল্ডে যখন ডলার সাথে সোনা কাট করে দেওয়া হয়, ঠিক তখনই কিন্তু এই যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল নিক্সন, প্রেসিডেন্ট নিক্সন। আমি ওই জায়গায় ছিলাম, তো ওখান থেকে এর ভিতরে সবচেয়ে বড় যে মূল কারণটা ছিল সেটা হলো পেট্রো ডলার। তো ওই সময় পেট্রোলিয়াম আমরা অনেকেই জানি, পেট্রোলিয়াম আমরা অনেকেই চিনি। অনেকে ভাবতে পারেন পেট্রোলিয়াম নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। পেট্রোলিয়াম বলতে পেট্রোলকে বোঝানো হয় না, পেট্রোলিয়াম হচ্ছে খনিজের যে মূল অংশটা। পেট্রোলিয়াম থেকে আপনি পলিথিন তৈরি হয়, তারপর অনেক ভালো ভালো সেন্ট তৈরি হয়, তারপর পেট্রোল, ডিজেল, কেরোসিন, উন্নত মানের কেরোসিন, অনেক কিছু। এই পেট্রোলিয়াম হচ্ছে মূলত অরিজিনাল খনিজ পদার্থ, ওইটাকেই পেট্রোলিয়াম বলে। ওখান থেকে বিভিন্নভাবে রিপেয়ারিং করে এবং অন্যান্য অনেক উপায়ে তারপর বিভিন্ন ধরনের এই আলাদা আলাদা জিনিস তৈরি হয়। তো ওই মূল পেট্রোলিয়াম যেটা, ওইটা আমরা জানি সবচাইতে বেশি মিডল ইস্টে, যেমন সৌদি আরব, তারপর কাতার, ইরান, ইরাক, এইসব জায়গা প্রচুর পরিমাণে মিডল ইস্টে প্রচুর ছড়ানো, মানে প্রচুর পরিমাণে এটার খনি, মানে পেট্রোলিয়ামের খনি। তো পেট্রোলিয়ামের খনি, এই যে এইটা কিন্তু এখন বর্তমান বিশ্ব আমাদের যে এত পরিমাণে উন্নত, এটার পিছনে সবচাইতে বেশি কিন্তু এই পেট্রোলিয়াম এর কারণেই। কারণ পেট্রোলিয়াম যদি না থাকতো পর্যাপ্ত পরিমাণে, তাইলে আধুনিক বাংলাদেশ বলেন, আধুনিক পৃথিবী বলেন, এটা কোনোভাবে আসতো না। যা কিছু দেখেন সবকিছু, যে আমার মাথার উপর ফ্যান ঘুরতেছে অথবা আপনার কম্পিউটার চলতেছে, এই যে সবকিছু যে বিদ্যুৎ উৎপাদন, এটা সম্পূর্ণ কিন্তু এই অবদান কিন্তু পেট্রোলিয়ামেরই। তো ওই দিকে আমি গেলাম না, দরকার হলে এগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো এই যে পেট্রোলিয়াম, তো ওই সময় আমেরিকার নজর গিয়েছিল ঠিক ওই মধ্যপ্রাচ্যের দিকে, এবং ওই তেলের বলেন মানে পেট্রোলিয়ামের দিকে তাদের নজর গিয়েছিল, এবং তারা মূল টার্গেট করছিল পেট্রোলিয়াম কিভাবে তারা দখলে নিতে পারে। তো ওই পেট্রোলিয়াম দখল করার জন্য প্রথমে তারা সৌদি আরবের কাছে যায়, কারণ তারা মূল বুঝতে পারে যে সৌদি আরব হয়েছে ইসলামের এবং আরবের একটা মূল কেন্দ্রবিন্দু। ওইখানে যদি তারা ঢুকতে পারে তাহলে তারা সমগ্র আরব তারা দখলে নিতে পারবে, এবং তাদের সবার কাছ থেকেই তারা পেট্রোলিয়াম কালেক্ট করতে পারবে। তো তারা তাদের যে মাস্টার মাইন্ড, সেটা প্রথমেই সৌদি আরবের দিকে আগ্রাসন হয়। তো ঠিক ওই 1971 সালেই যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হচ্ছিল, তো ওই সময় সৌদি আরবে যাওয়ার পর তারা বিভিন্ন ধরনের চুক্তি করতে চায়, কিন্তু প্রথমত সৌদি আরব রাজি হয় না। কিন্তু তারা বিভিন্ন ধরনের চড়া মূল্যের দাম নির্ধারণ করে। সৌদি আরব অনেক মূল্য চায়, প্রচুর পরিমাণে মূল্য চায়। কিন্তু আমেরিকার মূল উদ্দেশ্য ছিল তাদের ডলারকে পরিপূর্ণভাবে প্রাধান্য দেওয়া, এবং এই যে পেট্রোলিয়াম, এইটা না হলে তারা এত উন্নত হইতে পারবে না, তারা ভালোভাবে জানে। কারণ যুদ্ধের মানুষের কাছে যুদ্ধ করা, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা, প্লেন চালানো, এগুলো সবকিছুই কিন্তু এই পেট্রোলিয়াম থেকেই তৈরি হবে, এবং তারা জানে তাদের তো এটা নাই। এই কারণে তারা জানে যে তাদের যদি উন্নত করতে হয় তাহলে তাদের এগুলো দরকার, তারা যে কোনো মূল্যে এগুলো নিবে।
তো সৌদি আরব যখন প্রচুর পরিমাণে দাম নির্ধারণ করলো, তারপর আমেরিকা বললো ঠিক আছে আমরা এতে রাজি। তারপরে তারা রাজি, কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল পেট্রোলিয়াম তাদের দখলে নেওয়া। তো তারা সৌদি আরব তখন পুরোপুরি ভাবে রাজি হয়ে গেল, তখন তারা নিল এবং চুক্তিতে স্বাক্ষর করলো। এবং তখন আমেরিকা তাদেরকে একটা শর্ত দিল যে এই পেট্রোলিয়াম শুধুমাত্র ডলারেই বিক্রি করতে পারবে, তাছাড়া অন্য কোনো মাধ্যমে তারা বিক্রি করতে পারবে না। তো সৌদি আরব তখন বলল আচ্ছা এতে আমরা কি পাবো। তখন তাদেরকে ছুড়ে দেওয়া হলো বিভিন্ন ধরনের উপহার, যেমন মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। যেমন বললো যে আপনারা যদি ডলারের মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনাদেরকে আমরা আলাদাভাবে একটা প্রশাসনিক পাওয়ার দিব, আপনাদের উপর কেউ আক্রমণ করতে পারবে না সেই প্রোটেক্ট আমরা দিব। তারপর আপনার রাজ আপনাদের যে রাজ পরিবার, আপনাদের যে ভোগ বিলাসিতা, আপনাদের যে যেভাবে মর্যাদা দেওয়া উচিত আমরা সেইটা আপনাদেরকে দিব। আপনাদের যা যা প্রয়োজন সেটাই দিব, এবং আপনাদের কাছে যে ডলারটা জমা হবে ডলারটা আমাদেরকে আবার আপনারা ঋণ দিতে পারবেন। আপনাদের কাছ থেকে যখন ডলারটা কিনবো বা নিব তখন আমরা তার মূল্য বেশি দিয়ে নিব, এবং দরকার হলে আমাদেরকে ঋণ দিবেন। এই যে সুদ, যেখানে যাই সেখানে আসলে সুদটা চলে আসে, কিন্তু এখানে এটা বেশি আলোচনা করব না। তো এই যে ঋণ দিব, এখানে আপনারা লাভবান হবেন। সৌদি আরব তো অবাক হয়ে গেল, কিরে তাই তো, আমরা যদি এরকম ডলারে যদি বিক্রি করি তাহলে আমরা এত সুন্দর সুযোগ সুবিধা পাইতেছি, এরকম তো আমাদের কেউ দিবে না, তাহলে আমরা কেন না। তারা 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 তখন একদমই অনায়াসে, একদমই সুস্থ মস্তিষ্কে তারা এই প্রক্রিয়ায় রাজি হয়ে যায় যে হ্যাঁ আমরা ডলারে বিক্রি করব, তাছাড়া কোনো কিছুতে আমরা আর বিক্রি করব না। এই প্রথম সৌদি আরবে তারা প্রথমেই এইটা সাকসেস হয়, এবং তারা খুব সফলতার সাথে তারা এটা নিতে পারে, এবং তারা খুবই খুশি হয়। এবং তারা তখন বুঝতে পারে যে আসলে মুসলমান জাতি কত বোকা, ঠিক আছে। কিন্তু তারা খুবই, যতই দাম হোক তারা এটা রাজি, কারণ তাদের দরকার। তো তারা যখন পেট্রোলিয়াম নিতে থাকে এরকম, আর এরকম সুদের যে দিতে থাকে পেট্রোলিয়াম তারা দেয় এবং ডলার আসে এবং ওইটা সুদে দেয়, এই যে একটা চক্র তৈরি হয়, এটাকে আপনি পেট্রোলিয়াম চক্র বলতে পারেন। তা এরকম চলতে থাকে যে সৌদি আরব তাদেরকে তেল মানে পেট্রোলিয়াম দিতেছে, সৌদিকে তারা ডলার দিতেছে, তারা আবার ডলার রিজার্ভ হইতেছে, কারণ ডলার তো এতগুলো ডলারের পর তো সৌদি আরব কিছু করতে পারবে না। তখন এই সৌদি আবার করতেছে কি, এদেরকে সুদের মাধ্যমে ঋণ দিতেছে। তো এই যে ব্যাপার, এটা সৌদি আরব অনেক উন্নত হয়ে গেল। তো এইটা আবার আশেপাশে সৌদি ওই যে আরবের বিভিন্ন কান্ট্রি তারা আবার দেখা, কিরে ওদের তেল আছে আমাদেরও তেল আছে, ওরা এত পরিমাণে উন্নত হইতেছে তাহলে আমরা কেন না। তখন তারা যোগাযোগ করে এবং সৌদির সাথে তখন তারা করে যে আমরা ওইটা নিতে চাই। তখন আমেরিকার আমেরিকাদের তো প্রথম প্রধান উদ্দেশ্যই ছিল এইটা যে তারা সমগ্র আরবের যে তেলটা আছে এটা তারা নিবে। এটা তাদের প্রথম প্ল্যানিং এ ছিল। এটা তারা জানে যে এরকম যদি সুবিধা দেয় তাহলে সবাই আসবে। এক পর্যায়ে সবাই তাদের সাথে এরকম চুক্তি করে, তারা সবাই এরকম টেনশন পায়, সবাই এই সুবিধাটা পায়। তো এই সুবিধাটা পাওয়ার পর কিন্তু সৌদি আরব অনেক উন্নত হয়ে যায়। আপনারা জানেন আরো 100 বছর আগে আরব আমিরাত দুবাইয়ের কি অবস্থা ছিল। 100 বছর আগের যদি আপনি ধারণা পান তাহলে দেখতে পারবেন তারা কি রকম জাতি ছিল, এখন এখন তারা কি জাতিতে তৈরি হয়েছে শুধুমাত্র তাদের পেট্রোলিয়াম থাকার কারণে। সৌদি আরব এরকম ছিল, এরা এত ধনী ছিল না, কিন্তু এখন কিভাবে বিশ্বের এত ধনী, কাতার কিভাবে এত বিশ্বের ধনী কান্ট্রিতে রূপান্তরিত হলো, শুধুমাত্র এই পেট্রো ডলারের সিস্টেম কারণে তারা এত দূর উন্নত হয়ে গেছে। তো এই যে আপনি যদি বলেন এখানে কিন্তু সৌদি আরব সুদ খায়, তার মানে এদেরকে সুদ করে আপনি বলতেই পারেন, কারণ তারা তো ডলার রাইখা তো ফ্রিতে দিতেছে না, তারা কিন্তু সুদের মাধ্যমে দিতেছে। তো এই যে তারা তারা কিন্তু এক প্রকার সুদ করে। আর বেশিরভাগ মিডল ইস্টের আরব কান্ট্রি সবাই এরকম সুদের সাথে জড়িত হয়ে গেছে, পেট্রো ডলারের সাথে জড়িত হয়ে গেছে। তো এদের সবাই সুদখোর। এখানে আপনি আলাদাভাবে বলতে পারেন যেমন ইরান কিন্তু এই পেট্রো ডলারের সাথে চক্রের সাথে জড়িত না, এই কারণে কিন্তু ইরানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না। ইরান আবার এখান থেকে আবার ভিন্ন। ইরান কইছে যে না আমরা এগুলোতে রাজি না, আমরা এভাবে দিব না। এই কারণে কিন্তু ইরানের কিন্তু দেখবেন, ইরান কিন্তু সৌদি বা আমেরিকার সাথে তাদের সম্পর্ক এখন একদমই সেরকম ভালো না। দেখেন মাঝে মাঝে কিন্তু এদের পর বিভিন্ন ধরনের অ্যালার্ট অ্যালার্ট জারি করে। তারপর প্রথম অবস্থায় ইরাকও রাজি ছিল না, কিন্তু
ইরাকে এরকম একটা ভেটো দেওয়ার কারণে কিন্তু ইরাকের এরকম সেম যুদ্ধ বিধ্বস্তর সাথে জড়িয়ে পড়ছিল, আপনারা জানেন। তোর সবচাইতে বেশি এরকম অনেক কান্ট্রি আছে, যেমন ভেনেজুয়েলা, এদের সবচাইতে বেশি এই তেল রিজার্ভে আছে, কিন্তু তাদের কিন্তু প্রচুর পরিমাণে, ভেনেজুয়েলা প্রচুর পরিমাণে পেট্রোল রিজার্ভ 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 করা তাদের খনিতে, কিন্তু তারা গরিব। কেন গরিব? তারা আমেরিকার ডলারে দিতে রাজি না, তারা আমেরিকার এই সেনশন নিতে রাজি না, তারা এই পেট্রো ডলারের ব্যবসা করতে রাজি না। এই কারণে তাদেরকে কোনোভাবেই, তাদের সাথে কোনো ই নাই, তারা বেচতেও পারে না, তারা গরিব। এখন ভাবতে পারেন তাইলে তারা অন্যভাবে কি বিক্রি করতে পারে না? এখন ধরেন বাংলাদেশ, আমরা ইরান থেকে তেল আনতে যাব আমাদের বাংলাদেশি টাকায়। এখন ইরান আমাকে বাংলাদেশি টাকায় আমাকে তেল দিল, ইরান আমাকে বাংলাদেশি টাকায় তেল দিল, কিন্তু আমি বাংলাদেশের তেল, আমি একটা ব্যাংক, ধরেন আমার একটা ব্যাংক আছে, আমি এই ব্যাংকের মাধ্যমে আমি ইরান ইরান থেকে তেল আনলাম আমার বাংলাদেশি টাকা দিয়ে। এখন আমি, আমার কাছে যে বাংলাদেশ জানেন বিভিন্ন ধরনের গার্মেন্টস, বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা, সেটা আসে কিন্তু ডলারের মাধ্যমে, আর আমাদের যে গার্মেন্টস গুলো বিক্রি হয় সব ডলারের মাধ্যমে। এখন আমার ব্যাংকে যে পরিমাণ ডলার আছে, আমি এই আমেরিকা তখন আমার পর রেড ডলার দাবি করবে যে এই ব্যাংক আর কখনোই আমার ডলারে হাত দিতে পারবে না, কারণ সে কেন বাংলাদেশি টাকা ইরানের কাছ থেকে তেল আনছে। এই কারণে আমার প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংকের এই ডিটেলস অ্যাকাউন্ট কিন্তু আমেরিকায় থাকে, ডলার সাথে লেনদেন করে। তাই তো আমার যে ডলার গুলো থাকবে আমার ব্যাংকে, সব ডলার গুলো ওরা রিজার্ভ করে দেবে, ওদের কাছে রেখে দেবে, ওরা আর আমাকে দিবে না। এরকম কিন্তু সেম কাহিনীটা করছিল হলো কি ইরানের সাথে, ইরানের 20 বিলিয়ন ডলার কিন্তু এরকম রিজার্ভ করে রাখছিল, পরে অনেক ক্যাসাল করার পর পরে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে দিয়ে দিছিল। এটা নিয়ে এত বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর ইরানও এর ভুক্তভোগী ছিল। তো এই কারণে বাংলাদেশ এখন যদি তেল কিনতে যায় ইরানের কাছ থেকে তেল কিনতে পারে না, কারণ কোনো ব্যাংকই চায় না যে আমার ভবিষ্যতে এত বড় একটা কোম্পানি, পাওয়ারফুল একটা দেশ আমেরিকা, এর সাথে আমি কেন সম্পর্ক খারাপ করব। এই কারণে কেউই এরকম পথে যাচ্ছে না। এই কারণেই আমি যদি সৌদি আরব থেকে পেট্রোলিয়াম আনতে যাই, আমাকে ডলার দিতে হবে, আর আমাকে ডলার কিনতে হবে চড়া মূল্য দামে। আর এই কারণেই ডলার পুরো ওয়ার্ল্ডে এইভাবে রাজত্ব করতেছে। এবং এর ব্যতিক্রমী ভাবে, যেমন চীন, রাশিয়া আমি বলছি, এরা চিন্তা ভাবনা করতেছে, ইন্ডিয়া, এরা চিন্তা ভাবনা করতেছে যে এর ব্যতিক্রমী কিভাবে করা যায়। এরা অনেক অংশে এরকম পেট্রোলিয়াম ডলার ছাড়াও অনেক, মানে পেট্রোলিয়াম ডলার থেকে বের হয়ে তারা অনেকগুলা কাজে সফলতা হয়েছে, কিন্তু এগুলো অনেক ঝামেলাপূর্ণ। যদিও অনেক প্রচুর তারপরে এক সময় এটা অবশ্যই কেউ না কেউ অথবা এমন একজন আসবে, এমন একদিন আসবে যে এই পেট্রো ডলার থাকবে না। আর এই পেট্রো ডলারের সাফের কারণেই ডলার এখন পুরো ওয়ার্ল্ডে চলতে বাধ্য, এবং আমরা জড়াই গেছি এই পেট্রো ডলারের ভিতরে। এখন আপনি যদি চান আমার মাথার উপরে ফ্যানটা ঘুরতে, তাহলে অবশ্যই আমার ডলারের সাথে জড়িত হইতে হবে, কারণ আমি যদি ডলার দেই তাহলে আমাকে তেল দিবে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হবে, আমার মাথার উপর ফ্যানটা ঘুরবে। এখন কেউ কি চায় যে এই গরমের ভিতর ফ্যানটা ঘুরবে না, বাতিটা জ্বলবে না, হাত পাখা দিয়ে বাতাস করছে? আমরা সবাই ভোগ বিলাসের সাথে ব্যস্ত, এবং আমেরিকা আমাদেরকে এই জালে জড়াই ফেলাইছে, যার কারণে আমরা এখন পেট্রো ডলার বা ডলারের সাথে না থাকলেও জড়িত হয়ে গেছি। এবং এইভাবেই সমগ্র ওয়ার্ল্ড তারা পেট্রো ডলারের সাথে কানেক্ট করে পুরো ডলারকে তারা পুরো ওয়ার্ল্ডে ছড়াই দিছে। তো এটা ছিল আমার বলার। আরো যদি কিছু জানতে চান পেট্রো ডলার সম্পর্কে, আরো যদি কোনো মনে করেন যে আমি এটা বলতে ভুলে গেছি বা আমি বলি নাই, যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি এই পেট্রো ডলার সম্পর্কে ধারণা দেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা, খুদা হাফেজ।